আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটের ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের 10ম ক্লাস। তো আমাদের কোর্সের মডিউলটা যেভাবে ডিজাইন করা হয়েছে, 10টা ক্লাস হয়ে গেলে পরে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো তার মানে হচ্ছে আজকের ক্লাসটা হয়ে গেলে নেক্সট হচ্ছে আপনাদের মিড টার্ম এক্সাম হবে। তো আমি এখন এক্সামের ব্রিফিং দিব। তো সবাই খুব মনোযোগ সহকারে শুনবেন। এরপর হচ্ছে যদি কোনো কিছু জানার থাকে আমাকে পরে জিজ্ঞেস করবেন। আচ্ছা, তো আমাদের মিড টার্ম এক্সামটা হচ্ছে একটা সেলফ ইভালুয়েশন এক্সাম, বা সেলফ ইভালুয়েশন টেস্টও বলতে পারেন, বা সেলফ ইভালুয়েশন বলতে পারেন। এখানে মিড টার্মে হচ্ছে আমরা বিগত এই 10টা ক্লাসে, আজকের ক্লাসটা হয়ে গেলে তো 10টা ক্লাস হয়ে যাবে, 10টা ক্লাসে যা যা কিছু শিখেছি, আহ, মানে কতটুকু শিখেছি সেটাকে জাস্ট একটু রিভিশন করার জন্য হচ্ছে এক্সামটা নেওয়া হয়। আর এটা যারা হচ্ছে আপনারা অনলাইন এক্সাম কিভাবে হয় বা অনলাইন এক্সামের সাথে পরিচিত না, তো তাদেরকে পরিচিত করানোর জন্যই হচ্ছে মূলত মিড টার্ম এক্সামটা নেওয়া হয়। আর আপনাদের এক্সামটা হচ্ছে 50 মার্কসের হবে। 50 মার্কসের একটা এক্সাম হবে। টাইম হচ্ছে 40 মিনিটস। তো এই 40 আর পাশ করতে হলে পেতে হবে 35। এখানে 25টা থাকবে এমসিকিউ আর 5টা থাকবে শর্ট কোয়েশ্চেন। 25টা এমসিকিউ এর জন্য 25 মার্কস, আর 5টা শর্ট কোয়েশ্চেনের জন্য 5 মার্কস করে ইচ। কোয়েশ্চেনে 5 মার্কস করে 25 মার্কস, তো ইন টোটাল হচ্ছে 50 মার্কসের এক্সাম। সময় 40 মিনিট। পাশ করতে পাশ করলে মানে করতে চাইলে পেতে হবে 35 বা 35 মার্কস। ঠিক আছে? তো ইংলিশে কোয়েশ্চেন হবে, অ্যান্সারও ইংলিশে লিখতে হবে। আপনাদের হচ্ছে আমি গুগল ড্রাইভের লিংক দিয়ে দিব, ফর্মের লিংক দিয়ে দিব। তা ওখানে অ্যান্সার লেখার জায়গা থাকবে। এমসিকিউ তো হচ্ছে আপনারা যেটা সঠিক বা কারেক্ট অ্যান্সার সেটাকে টিক দিবেন। আর যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকবে ওখানে কোয়েশ্চেনের নিচে অ্যান্সার লেখার স্পেস থাকবে। তো সেখানে আপনাদেরকে অ্যান্সারটা লিখতে হবে। তো সিলেবাস হচ্ছে এই আজকের ক্লাস সহ 10টা ক্লাসে আমরা যা যা কিছু শিখেছি সেগুলো ক্লাস ভিডিওগুলো খুব সবাই খুব মনোযোগ সহকারে আবার দেখব। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং নিয়ে পড়াশোনা করব, ফ্রিল্যান্সিং নিয়ে পড়াশোনা করব, বা টেকনোলজি নিয়েও পড়াশোনা করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে সিলেবাস। আর আপনাদের এক্সামটা দিতে গেলে আপনাদেরকে শুরুতে হচ্ছে নিজেদের নামটা লিখতে হবে, অরিজিনাল যে নামটা আছে সেটা লিখবেন। আর রোল নাম্বার বা স্টুডেন্ট আইডি এভাবে লেখা থাকবে, সেটা লিখতে হবে। তো আপনাদের অ্যাডমিশনের সময় সবাইকে রোল নাম্বার দেওয়া হয়েছিল। তো আপনারা সেখানে আপনাদের রোল নাম্বারটা লিখবেন। আর যদি কারো এমন হয় যে ভুলে গেছি ম্যাডাম, বা দেওয়া হয় নাই, হারিয়ে গেছে, মনে নাই, এটা সেটা যদি কারো প্রবলেম থাকে, তো অবশ্যই হচ্ছে অফিস টাইমে 9টা থেকে 5টা, এই অফিস টাইমে অফিসে ফোন করে আপনাদের রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন এক্সামের আগে। ওখানে রোল নাম্বার না লিখলে আপনার অ্যান্সার শিট সাবমিট হবে না, সাবমিশন হবে না। ঠিক আছে? তো অবশ্যই সবাই অফিসে ফোন করে, সবাই না, যারা ভুলে গেছেন, পান নাই, এটা সেটা ঝামেলা আছে আপনাদের, অফিস টাইমে অফিসে ফোন করে রোল নাম্বারটা কালেক্ট করে নেবেন এবং অবশ্যই সেটা সেভ করে রাখবেন। আমি আবারও বলছি, নাম, রোল নাম্বার ছাড়া অ্যান্সার শিট জমা হবে না। এবং এখানে যে কোয়েশ্চেনগুলো থাকবে, ওরে বাবা অস্থির হয়ে গেছে, আমি কি বলছি, আমি তো বলছি এক্সাম কবে, আমি তো বলবো, আমাকে শেষ করতে দেন, এরপর আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। এত অস্থির আপনারা।
আচ্ছা, তো যেটা বলছিলাম যে আপনাদের নাম রোল নাম্বার অবশ্যই লিখতে হবে। আর এখানে যেই কোয়েশ্চেনগুলো থাকবে সবগুলো রিকোয়ার্ড হবে। রিকোয়ার্ড মানে অবশ্যই অ্যান্সার করতে হবে। এমসিকিউ যেই 25টা থাকবে সেই 25টা এমসিকিউ তো আপনাদের অ্যান্সার করতেই হবে। পাশাপাশি 5টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে সেগুলো রিকোয়ার্ড থাকবে। মানে অ্যান্সার যদি আপনি না লিখেন তাহলে অ্যান্সার শিটটা সাবমিট হবে না। তো আপনি যদি অ্যান্সার নাও জানেন ওখানে কিছু একটা লিখে দিতে হবে অ্যান্সার লেখার জায়গায়, নতুবা এটা সাবমিট হবে না। তো আমি এখন যে কথাগুলো বলছি সবাই খুব মনোযোগ দিয়ে শুনে বুঝে রাখবেন। আহ, যারা হচ্ছে মনোযোগী না, এক্সামের দিন আমি হচ্ছে বুঝে যাই যে এরা আমার কথা ঠিক মতো শুনে নাই। বা যারা লেটে জয়েন হয়েছেন অবশ্যই ক্লাস ভিডিওটা ভালো মতো শুরুর দিকে দেখে নেবেন। এক্সামের ব্রিফিং পুরোটাই রেকর্ড করা আছে। আচ্ছা, তো যা বলছিলাম যে ওখানে অ্যান্সারগুলো সবগুলো লিখতে হবে, যদি নাও পারেন ওখানে কিছু একটা লিখে দিতে হবে, নতুবা এটা সাবমিট হবে না। এরপর আসি হচ্ছে 40 মিনিটসের মধ্যে তো আপনাদেরকে এক্সাম শেষ করতে হবে, সাবমিট করতে হবে। তো সাবমিট করার পর আপনারা দেখবেন যে অ্যানাদার সাবমিশনের জন্য বলবে যে আরেকটা সাবমিশন করতে চাও কিনা। তো ওইটা প্রয়োজন নেই, একবার সাবমিট করলে হচ্ছে সাবমিট হয়ে যায়। তো সাবমিট করার পর আপনারা ভিউ রেজাল্ট বা ভিউ স্কোর এরকম একটা অপশন দেখতে পাবেন। তো ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এইমাত্র যেই অ্যান্সার শিটটা সাবমিট করেছেন সেটা আপনার সামনে চলে আসবে। তো ওখানে আপনাদের সরি, আমার ঠান্ডা লেগেছে। তো ওখানে হচ্ছে আপনারা ক্লিক করলে পরে আপনার অ্যান্সার শিটটা সামনে আসবে। তো 25টা এমসিকিউর মধ্যে আপনাদের যতগুলো কারেক্ট হয়েছে সেগুলো দেখাবে, আবার যতগুলো ইনকারেক্ট হয়েছে সেটাও দেখাবে। তো কারেক্ট অ্যান্সার গুলো হচ্ছে আপনারা কাউন্ট করে নেবেন যে 25টার মধ্যে আপনার কতগুলো অ্যান্সার আপনার সঠিক হয়েছে সেটা কাউন্ট করে নেবেন। আর 5টা যে শর্ট কোয়েশ্চেন থাকবে সেখানে আপনারা দেখবেন যে আহ, সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সারই ইনকারেক্ট দেখাচ্ছে বা ক্রস দেওয়া আছে। ঠিক আছে, সবাই খুব ভালোভাবে শুনবেন আমি কি বলছি। ওখানে শর্ট কোয়েশ্চেনের অ্যান্সার গুলো আপনি কারেক্ট অ্যান্সার করার পরেও দেখাবে যে এটা ইনকারেক্ট, ওটা ক্রস দেওয়া থাকবে। ম্যাক্সিমামই এরকম দেখবেন। তো এটার কারণ হচ্ছে যিনি কোয়েশ্চেনটা তৈরি করেছেন, অ্যান্সার শিটটা রেডি করেছেন, উনি যেভাবে অ্যান্সারটা ওখানে সেট করে দিয়েছেন হুবহু ওই লেখার মতো না থাকলে, যেহেতু এটা কম্পিউটারাইজড বা একটা এআই, সে এত কিছু তো রিড করতে পারে না। ওখানে তাকে যেভাবে কমান্ড দেওয়া হয়েছে বা অ্যান্সার শিটটা হচ্ছে যেভাবে সেট করে দেওয়া হয়েছে হুবহু ওই লেখাটার মতো না পেলে সে এটাকে ইনকারেক্ট মনে করে কেটে দেয়। তো এখন বিষয় হচ্ছে আমাদের এক একজনের লেখার স্টাইল এক এক রকম, তাই না? আবার হচ্ছে ভুল করার ধরনও এক একজনের এক এক রকম। হয়তোবা যেখানে ক্যাপিটাল লেটার লেখার কথা সেখানে আপনি স্মল লেটার লিখেছেন, বা যেখানে পাংচুয়েশন মার্কস ইউজ করার কথা, কমা, ফুল স্টপ বা আহ, যে কোনো পাংচুয়েশন মার্ক দেওয়ার কথা ছিল সেটা আপনি দেন নাই। বা অনেকের লেখার স্টাইল একটু অন্যরকম থাকে, যেমন পয়েন্টগুলো কেউ কেউ হচ্ছে পাশাপাশি লেখে, কেউ হচ্ছে উপর নিচে হচ্ছে এভাবে সিরিয়ালি লেখে। আবার ধরেন যেখানে ক্যাপিটাল লেটারে লেখার কথা সেখানে আপনি স্মল লেটারে লিখেছেন। তো এত অ্যান্সার বা এত ধরনের ফরম্যাট তো আর ওখানে সেট করে দেওয়া যায় না। তো সেক্ষেত্রে ওখানে যেভাবে হচ্ছে অ্যান্সার শিটটা মানে সেট করে দেওয়া হয়েছে হুবহু ওই লেখাটার মতো না পেলে এটা সে ইনকারেক্ট মনে করে কেটে দেয়। তো এতে ঘাবড়ানোর কিছু নাই। আপনার অ্যান্সারটা যদি সঠিক হয় তাহলে আপনি ওই মার্কসটা কাউন্ট করে নেবেন। ঠিক আছে, এক একটা কোয়েশ্চেনের অ্যান্সারের জন্য 5 মার্কস করে, 5 মার্কস করে। তো আপনার অ্যান্সার যদি সঠিক হয়, আপাতত মিড টার্ম এক্সামে হচ্ছে
আপনার আমি যা যা কিছু বললাম, ক্যাপিটাল লেটার স্মল লেটারের ভুল, ক্যাপিটালাইজেশন যেটাকে বলে, পাংচুয়েশন বা হচ্ছে স্পেলিং মিস্টেক, ঠিক আছে, এগুলোকে আমি ওভারলুক করলাম বা আহ, আমরা কি করব যে এটাকে এই মিড টার্ম এক্সামের জন্য ওভারলুক করলাম। তো আপনারা হচ্ছে যদি অ্যান্সারটা সঠিক লিখে থাকেন তো ওই মার্কসটা আপনারা কাউন্ট করে নেবেন, ঠিক আছে? তো 25টা এমসিকিউর মধ্যে যে কয়েকটা কারেক্ট হবে সেটার মার্কস কাউন্ট করবেন, আর 5টা শর্ট কোয়েশ্চেনের মধ্যে যে কয়টা কারেক্ট হবে সেটা কাউন্ট করবেন। তো ইন টোটাল যদি 35 পান তো সেক্ষেত্রে আপনি পাশ করবেন, আর 35-এর নিচে পেলে হচ্ছে আপনি ফেল। তো মিড টার্ম এক্সামটা আমি আবারও বলছি যে সেলফ ইভালুয়েশন, নিজেকে নিজে মূল্যায়ন করা, যে আপনি কতটুকু শিখেছেন বা আপনি কতটুকু ইমপ্রুভ করেছেন সেটা আপনি আপনাকে মূল্যায়ন করবেন। তো তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আর যারা লেটে জয়েন হয়েছেন অবশ্যই ক্লাস ভিডিওটা ভালো মতো দেখে শুনে বুঝে নেবেন। কারণ আমি যে কথাগুলো বলেছি এগুলো নিয়ে অনেক স্টুডেন্টরা একটু কনফিউশনে ভোগে, যারা হচ্ছে ক্লাস ভিডিও না দেখে পরীক্ষা দিতে বসে। আচ্ছা, এবার আসি এক্সাম কবে দিবেন। আজকে কি বার? সোমবার, তাই না? আপনাদের নেক্সট ক্লাস তো হচ্ছে বুধবারে। তো আপনাদের কি প্রিপারেশনের জন্য টাইম লাগবে কিনা? যদি প্রিপারেশনের জন্য টাইম লাগে তো সেক্ষেত্রে আপনারা শনিবারটাকে পিক করতে পারেন এক্সাম দেওয়ার জন্য, ঠিক আছে? বুধবার দিনটা অফ রেখে শনিবার দিনকে চুজ করতে পারেন। আর যদি মনে করেন যে আপনাদের হয়ে যাবে, বুধবারের মধ্যে প্রিপারেশন নেওয়া হয়ে যাবে, তো সেক্ষেত্রে আপনারা বুধবারটা এক্সামের জন্য পিক করতে পারেন। তবে এখানে একটা বিষয় আছে যে মিড টার্ম এক্সামের আগে আবার হচ্ছে টপিক ক্লাস হবে না। তো সেক্ষেত্রে বুধবার যদি আপনারা মানে শনিবার যদি পিক করেন এক্সামের জন্য তাহলে বুধবার দিন কিন্তু ক্লাস বন্ধ থাকবে, এটাও বুঝে নিয়েন। বুধবার দিন ক্লাস কিন্তু বন্ধ থাকবে। তো সেটাতে যদি আপনাদের কোনো প্রবলেম না হয় তাহলে শনিবারটাকে এক্সামের জন্য পিক করেন, সোমবার দিন এক্সাম দেন। ইনশাল্লাহ নেক্সট বুধবার থেকে আমরা আবার টপিক ক্লাসে ঢুকবো, ঠিক আছে? আমরা মিড টার্ম এক্সাম হয়ে গেলে আমরা মার্কেট প্লেসে যাব ইনশাল্লাহ, ফাইবার আপওয়ার্কে আমরা অ্যাকাউন্ট সেট আপ করবো। তো মিড টার্ম এক্সামটা নেওয়াই হয় যে আপনাদের ক্লাসগুলোকে আরেকবার রিভিশন করানোর জন্য, যেহেতু আমরা 11তম ক্লাস থেকে হচ্ছে মার্কেটে যাব। তো সেক্ষেত্রে আপনাদের কাজগুলো যাদের পেন্ডিং রয়ে গেছে বা হচ্ছে সময়ের জন্য করতে পারেন নাই, তো অবশ্যই আপনারা এই কয়েকটা দিনকে একটু কাজে লাগান, ক্লাস ভিডিওগুলো ভালো মতো দেখেন এবং হচ্ছে ভালো মতো প্রিপারেশন নেন। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা ডিসিশন নেন, মেজরিটি যে ডিসিশনটা নিবে আমরা সেটা হচ্ছে সবাই মেনে নিব, ঠিক আছে? শনিবার অথবা বুধবার সবাই একবার করে লিখবেন, শনিবার অথবা বুধবার একবার করে লেখেন, মেজরিটি যে ডিসিশন নিবে আমরা সেটা সবাই মেনে নিব। একটু দ্রুত করবেন। সবাই দ্রুত লেখেন। একবার করে লেখেন। আচ্ছা, তাহলে মেজরিটি তো হচ্ছে শনিবারের কথাই বলছে, স্যাটারডের কথা বলছে। তো আমি একটু বলে নেই, আপনাদের তো হচ্ছে মিড টার্মের যেদিন এক্সাম হবে সেদিন গ্রুপে হচ্ছে আমি আপনাদের প্রশ্নের লিঙ্কটা দিয়ে দিব। রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত আপনাদের লিঙ্কটা গ্রুপে থাকবে। 40 মিনিট সময়, হ্যাঁ বেশি সময় তো লাগবে না, 40 মিনিট সময় হাতে নিয়ে যে যখন লিঙ্কে ক্লিক করবেন তখন থেকে তার টাইমিংটা শুরু হবে, ঠিক আছে? নট নেসেসারি যে 9টায় আপনাকে এক্সামে বসতে হবে, রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত টাইম থাকবে। তো আপনারা চাইলে 10টায় 11টায় হচ্ছে এক্সামে বসতে পারবেন বা এক্সাম দিতে পারবেন। বোঝা গেছে?
আচ্ছা, ঠিক আছে তাহলে মেজরিটি ডিসিশন নিয়েছেন যে শনিবারে হচ্ছে এক্সাম দিবেন। তো সেক্ষেত্রে বুধবার দিন এক্সামের প্রিপারেশনের জন্য ক্লাস বন্ধ থাকবে। তো সবাই একটু ভালো মতো প্রিপারেশন নেবেন। ক্লাস ভিডিওগুলো একটু ভালো মতো দেখবেন। পাশাপাশি ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং বা টেকনোলজি নিয়ে একটু পড়াশোনা করবেন। বেসিক যে বিষয়গুলো সেগুলো একটু পড়াশোনা করবেন। নিজেকে নিজে মূল্যায়ন করবেন, তো ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে বসেন। কোন ক্লাস পান নাই? সব ক্লাসই তো করানো হয়েছে। আচ্ছা, লেটে জয়েন হলে ক্লাস ভিডিও দেখে নেবেন ভালো মতো। ঠিক আছে, তো আজকে আমাদের দশম ক্লাস। তো আজকের ক্লাসের টপিক হচ্ছে, আজকে আমরা হচ্ছে এসইওর ইন্ট্রোটা জানবো, এর টাইপস এন্ড ক্লাসিফিকেশন সম্পর্কে জানবো। না, কোনো নমুনা প্রশ্ন দেওয়া হবে না। এক্সামে তো অ্যাটেন্ড করতেই পারবেন, না করতে পারা তো কিছু নাই, প্রিপারেশন নিয়ে এক্সামে বসবেন। ঠিক আছে, এখন সবাই ক্লাসে মনোযোগী হবেন। আজকের ক্লাসটা একটা থিওরিটিক্যাল ক্লাস হবে। আমি একাই অনেক বকবক করব, সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তবে থিওরিটিক্যাল হলেও আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট আপনাদের মিড টার্ম এক্সামের জন্য। তো সব আশা করি সবাই মনোযোগী হবেন। চ্যাট বক্সে অযথা কেউ কিছু এখন লিখবেন না। আপনাদের যত প্রশ্ন আছে আরো কিছুক্ষণ পেটের ভিতর রেখে দেন। আমার মেইন টপিক দেখানো শেষ হয়ে গেলে তখন আমাকে বলবেন। ঠান্ডা লেগে অবস্থা খারাপ হয়ে গেছে আমার। নাক দিয়ে তো পানি ঝরছে, পাশাপাশি মাথা ব্যথা করছে। আচ্ছা, তো আজকের ক্লাসের টপিক হচ্ছে এসইও। এসইওর মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এটার মানে যদি আমরা বলি বা ডেফিনেশন যদি এরকম ভাবে বলি যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হচ্ছে, ধরুন আপনি আপনার একটা ওয়েবসাইট বা হচ্ছে আপনার ক্লায়েন্টের একটা ওয়েবসাইট আপনি তৈরি করলেন। তো এখানে যা যা কিছু করার আপনি সবকিছু করে সেটাকে পাবলিশ করলেন। এখন কোনো একজন ইউজার বা কোনো একজন সার্চার যখন হচ্ছে নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখে সার্চ ইঞ্জিনে সার্চ করার পর সেই সার্চ রেজাল্টের পেজেসের প্রথম পেজে বা একদম প্রথম দিকে আপনার ওয়েবসাইটটা ভিজিবল হওয়া বা ভিজিবল করা, এই যে প্রসেসটা, যে প্রসেসের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটটাকে সার্চ রেজাল্ট পেজেসের একদম র্যাঙ্কে নিয়ে আসলেন, এই প্রসেসটাকে মূলত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলা হয়। তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা, আচ্ছা, আমরা তো বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন ব্যবহার করি তাই না? যেমন আমরা হচ্ছে সবচাইতে বেশি ব্যবহার করি গুগল। তো গুগল একটা সার্চ ইঞ্জিন, এছাড়া বিং, ইয়াহু, বাইজু, এই ধরনের বিভিন্ন সার্চ ইঞ্জিন আছে। এছাড়া ইউটিউবও একটা সার্চ ইঞ্জিন। আমরা ইউটিউব একটা সোশ্যাল মিডিয়া সাইট, পাশাপাশি এখানে আমরা সার্চ করতে পারি বা ইনফরমেশনের জন্য। তো এটাও একটা সার্চ ইঞ্জিন। তো সার্চ ইঞ্জিনটা কিভাবে কাজ করে সেটা দেখি। আচ্ছা, সার্চ ইঞ্জিনটা মূলত তিনটা ধাপে কাজ করে। প্রথমত হচ্ছে ক্রলিং, দুই নাম্বার হচ্ছে ইন্ডেক্সিং, তিন নাম্বার হচ্ছে র্যাঙ্কিং।
ক্রলিং, ইন্ডেক্সিং, র্যাঙ্কিং, এই তিনটা ধাপে সার্চ ইঞ্জিন কাজ করে। তো এটা জাস্ট ইমাজিন করা হয় যে আমরা যখন কোনো একটা কন্টেন্ট বা ধরেন কোনো একটা ওয়েবসাইট বা যে কোনো একটা কন্টেন্ট যখন আমরা অনলাইনে পাবলিশ করি, তখন এটা জাস্ট ইমাজিন করা হয় যে এরকম একটা বোট আপনারা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আহ, এটাকে স্পাইডার, এটা একটা স্পাইডারের মতো, তাই না? একটা রোবট। তো এটা সংক্ষিপ্ত সংক্ষিপ্ত মানে শর্ট ফর্মটা হচ্ছে বোট। এটাকে বোট বলা হয়। তো এটা ইমাজিন করা হয় এই বোটটা কি করে, সার্চ ইঞ্জিন থেকে বেরিয়ে আসে, এসে সে হচ্ছে কি করে আমাদের ওয়েবসাইটটাতে বা আমাদের কন্টেন্টটাকে ক্রল করে। তো এই প্রথম ধাপটা হচ্ছে ক্রলিং। তো ক্রলিং করে সে কি করে, সে বোঝার চেষ্টা করে যে আমাদের কন্টেন্টটা কি, বা হচ্ছে কি ধরনের ইমেজ বা কিওয়ার্ড আমরা ব্যবহার করেছি, এগুলো সে বোঝার চেষ্টা করে। আমি এতক্ষণ কি বললাম? বললাম যে অযথা চ্যাট বক্সে কেউ কিছু লিখবেন না। যা যা প্রশ্ন আছে কিছুক্ষণ হোল্ড করেন, আমি মেইন টপিকটা দেখাই। একই কথা আপনাদের কতবার বলতে হয়? ফোন দিয়ে দেখিয়ে দেন। কি ফোন দিয়ে দেখাবো? আর ক্লাস ভিডিও কোথায় পাবেন সেটা জানেন না ইমরান আপনি? এতদিন ক্লাস করছেন, আপনাদের ক্লাস ভিডিও কোথায় থাকে, কোথায় দেওয়া হয় সেটা জানা নাই আপনার? আরেকজন আসে গুগল অ্যাডস এর ক্লাস পাবো না? যেটা করছি সেটাতে মনোযোগী হন। এমনিতেই শরীর ভালো না, অসুস্থতা নিয়ে ক্লাস নিচ্ছি, তার মধ্যে আপনারা শুরু করছেন। আচ্ছা, তো প্রথম ধাপটা হচ্ছে ক্রলিং। তো ক্রলিং এ হচ্ছে এটা জাস্ট ইমাজিন করা হয় যে এরকম একটা বোট হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে বেরিয়ে আসে, এসে সে বোঝার চেষ্টা করে যে আমাদের ওয়েবসাইটটা বা আমাদের কন্টেন্টটাতে কি আছে। তো এখান থেকে সে কি করে, দ্বিতীয় ধাপে এসে সে ইন্ডেক্স করে, মানে এখান থেকে ডেটাগুলো সে কালেক্ট করে। তো কালেক্ট করে বোঝার চেষ্টা করে যে আমাদের যে কন্টেন্টটা আছে, এখানে আমরা কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করেছি। তো তো ওইভাবে বা কি ধরনের ইমেজ ব্যবহার করেছি, এই সব কিছু হচ্ছে সে বোঝার চেষ্টা করে। তো বুঝে নিয়ে সে হচ্ছে দ্বিতীয় ধাপে এসে ইন্ডেক্স করে। যেমন ধরেন যে ফুড রেলিভেন্ট যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আলাদা করে, ফ্যাশন রেলিভেন্ট যেগুলো আছে সেগুলোকে আলাদা করে। এরকম নিশ অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী সে হচ্ছে সেটা সেগুলো তথ্যগুলোকে ইন্ডেক্স করে নেয়। এরপর তৃতীয় ধাপে এসে স্পাইডারটা কি করে, একটা লার্জ ডাটাবেজের মধ্যে তো ইন্ডেক্স করে নেয়। এরপর সে কি করে, সার্চ ইঞ্জিনকে রিপোর্ট করে। সে আবার গিয়ে সার্চ ইঞ্জিনকে বলে যে এই কন্টেন্টে এই এই জিনিসগুলো আছে, বা এই এই ইমেজগুলো আমি ওই কন্টেন্টে পেয়েছি। তারপর কি করে সার্চ ইঞ্জিন আমাদের এই কন্টেন্টের এসইওর উপর বেস করে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করাতে সাহায্য করে। ঠিক আছে? তো এই তিনটা ধাপে হচ্ছে এসইওটা কাজ করে। তো আমরা দেখি যে কি কি সার্চ ইঞ্জিন আছে। তো আমরা তো নিজেরা কিছু কিছু সবসময় ইউজ করি। আচ্ছা, সার্চ ইঞ্জিনস, এখানে দেখেন বিভিন্ন সার্চ ইঞ্জিনের নাম আমরা দেখতে পাচ্ছি। এখানে আরো আরো অনেকগুলো ওপেন হবে। তো গুগল তো সবাই ব্যবহার করি, গুগলকে আমরা সবাই চিনি। এরপর বিং আছে, ইয়াহু আছে, ব্রেভ সার্চ আছে, ইয়ান্ডেক্স আছে, ডাক ডাক গো, বাইজু, নেইভার, ইকোশিয়া। তারপর হচ্ছে এই যে পারপ্লেক্সিটি এআই, ইউ.কম, সার্চ কোড, সেনমা, সুইস কাউস, এরকম, আস্ক ডট কম।
ঠিক আছে, এরকম এছাড়াও আরো অনেক সার্চ ইঞ্জিন আছে। আবার কিছু কিছু দেশ আছে যারা কিনা তাদের নিজস্ব সার্চ ইঞ্জিন ব্যবহার করে। এছাড়া সোশ্যাল মিডিয়া সাইটেও আমরা সার্চ বার যেগুলো আছে সেগুলো মানে সেগুলোকেও আমরা সার্চ ইঞ্জিন হিসেবে ধরে নিতে পারি। আচ্ছা, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে বিভিন্ন টাইপে বা বিভিন্ন টাইপে হচ্ছে ভাগ করা হয়েছে, বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। তো এরকমই অনেকগুলো ভাগ আছে, তো আমাদের জন্য সবগুলো ইম্পর্টেন্ট না জানা। আমরা জেনে রাখতে পারি, তবে আমরা যেটা আমাদের জন্য বেশি জরুরি সেগুলো আমরা শিখব। যেমন শুরুতেই হচ্ছে, এখান থেকে আমরা যদি যাই, শুরুতে হচ্ছে অন পেজ এসইও বা অন সাইট এসইও। তো অন পেজ এসইওটা কি? একটা পেজের ভিতরে যা যা কিছু কাজ করা হয় সেটাকে অন পেজ এসইও বলে। যেমন আমরা কিছুদিন আগে লিঙ্কডইনে আর্টিকেল রাইটিং শিখেছিলাম, তাই না? তো লিঙ্কডইনে আর্টিকেল রাইট করতে গেলে আমাদের কি কি করতে হয়েছিল? একটা টাইটেল দিতে হয়েছিল, তারপর হচ্ছে একটা মেটা ডেসক্রিপশন ডেসক্রিপশন দেওয়ার দিতে হয়েছে, মেটা ডেসক্রিপশন দিতে হয়েছে, কিছু ইমেজ ব্যবহার করেছি আমরা। তারপর হচ্ছে হাইপার লিঙ্ক করেছিলাম, আপনাদের মনে আছে কিনা? তো ওই যে কাজগুলো আমরা করলাম, এই সবগুলোকে ওই কাজটাকেই অন পেজ এসইও বলে বা হচ্ছে অন সাইট এসইও বলে। বা একটা পেজের ভিতরে যা যা কিছু কাজ হয় সেটাকেই অন পেজ বা অন সাইট এসইও বলে। তো অন পেজ এসইও, আচ্ছা এখানে কি লিখেছে সেটাও আমরা পড়ি। On-site SEO refers to the practice of optimizing elements on a website, such as the content and HTML code, to improve its ranking in search engine results pages and attract more relevant traffic to the website. This is different from of offsite SEO, which involves optimizing external factors like backlinks and social media signals. আচ্ছা, তো আমি যে কথাগুলো বললাম সেগুলোই বললো যে আমাদের র্যাঙ্কিংটাকে ইমপ্রুভ করার জন্য আমরা একটা পেজের ভিতরে যা যা কিছু কাজ করি সেটাকেই অন পেজ এসইও বলে। তো আমরা কি কি কাজ করি? শুরুতে হচ্ছে এসইও কিওয়ার্ড রিসার্চ। এসইওর একটা বিরাট অংশ জুড়ে আছে কিওয়ার্ড রিসার্চ। তো আপনি যত ভালো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন, তত ভালো আম, মানে পসিবিলিটি বেড়ে যাবে আপনার কন্টেন্টটা বা ওয়েবসাইটটা র্যাঙ্ক করার ক্ষেত্রে। তো এটা হচ্ছে অন পেজ এসইওর একটা অংশ, এসইও কিওয়ার্ড রিসার্চ। এরপর হচ্ছে কোয়ালিটি এসইও কন্টেন্ট। যে কন্টেন্টগুলো পাবলিশ করবেন সেগুলো অবশ্যই এসইও কন্টেন্ট হতে হবে, কোয়ালিটি হতে হবে। তারপর হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং ফর এসইও, ওই যে যেটা আমরা করেছিলাম না, যে একটা ডেস্টিনেশন থেকে অন্য আরেকটা ডেস্টিনেশনে আমরা ট্রাফিক জেনারেট করেছিলাম হাইপার লিঙ্কের মাধ্যমে। তো এটাই এখানে বলছে। তারপর মেটা ডাটা এসইও অপটিমাইজেশন, ইমেজ এসইও অপটিমাইজেশন, এই সবগুলোই হচ্ছে অন পেজের মধ্যে পড়ে। তো আপনাদের ইমেজ এসইওর ক্লাস আছে, মার্কেট প্লেসে যখন আমরা ক্লাস করব তখন আমি শিখাবো যে কিভাবে ইমেজ এসইও করতে হয়। তারপর হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। তো এই বিষয়গুলো হচ্ছে অন পেজের মধ্যে পড়ে। এরপর 2 নম্বরে হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। নাম থেকেই বোঝা যাচ্ছে যে অন পেজ হচ্ছে পেজের ভিতরে যে যে কাজগুলো হয়, আর অফ পেজ হচ্ছে পেজের বাইরের থেকে আমরা যে যে কাজগুলো করি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য, সেটাকে অফ পেজ বা অফ সাইট এসইও বলা হয়। তো কি কি কাজ করি আমরা?
তো তার আগে এখানে কি লিখেছে সেটা একটু পড়ি, যে অফ পেজ এসইও অলসো কল্ড অফ সাইট এসইও is the practice of improving a website's search engine ranking by optimizing factors outside of the website itself. আচ্ছা, তো আমি যে কথাটা বললাম সেটাই এখানে লিখেছে, যে ওয়েবসাইটের বাইরে থেকে যে কাজগুলো আমরা করি সেটাকে অফসাইট এসইও বলে বা অফ পেজ বলে। This can be done by building high quality backlinks, promoting the website on social media, and other forms of online marketing. আচ্ছা, পিন্টারেস্টের কাজ শিখেছেন না? পিন্টারেস্ট মার্কেটিং শিখেছেন? তো পিন্টারেস্ট মার্কেটিং এর কাজটা কি? একটা ওয়েবসাইটকে প্রমোট করা, তাই না? একটা ওয়েবসাইটে যে প্রোডাক্ট গুলো থাকে বা পেজ গুলো থাকে সেগুলোকে প্রমোট করাটা হচ্ছে আহ, বা ভিজিবিলিটি বাড়ানো বা হচ্ছে ভিজিটর বা ট্রাফিক বাড়ানোটা হচ্ছে পিন্টারেস্টের কাজ। তো এই কাজটাকে এসইওর ভাষায় বলা হয় ব্যাকলিংক। তো আমরা কি করছি, ওয়েবসাইটটাকে হচ্ছে র্যাঙ্ক করানোর জন্য বাইরে থেকে হচ্ছে মানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, তো পিন্টারেস্ট তো একটা সোশ্যাল মিডিয়া, এখান থেকে আমরা কি করছি, আমাদের ওয়েবসাইটটাকে প্রমোট করছি। এই যে প্রমোটিং দ্য ওয়েবসাইট অন সোশ্যাল মিডিয়া, তো এই কাজটাকে বলা হয় অফ পেজ এসইও বা অফ সাইট এসইও। তো দেখুন আমরা কিন্তু ইতোমধ্যে এসইওর অনেকগুলো ক্লাসও করে ফেলেছি। যেমন অন পেজ এসইওর মধ্যে আমরা হচ্ছে কিভাবে একটা আর্টিকেল বা একটা পোস্ট হচ্ছে সুন্দর মতো আমরা তৈরি করতে পারি বা পাবলিশ করতে পারি, সেটাও আমরা শিখে গেছি। পাশাপাশি ব্যাকলিংক কিভাবে করতে হয় সেটাও শিখে গেছি, বা অফ পেজ এসইওর কাজটা কিভাবে হয় সেটা কিন্তু আমরা অলরেডি শিখে গেছি। তো এখানে বলছে দ্য গোল ইজ টু ইনক্রিজ দ্য ওয়েবসাইট অথরিটি রেপুটেশন অ্যান্ড রেলিভেন্স ইন দ্য আইস অফ search engines, which can result in higher search engine rankings and more organic traffic to the website. তো এটাই তো পিন্টারেস্টের কাজ, কি অর্গানিক ট্রাফিক ড্রাইভ করা। তো অফ পেজেস এর মধ্যে কি কি ইনক্লুডেড, গেস্ট ব্লগিংটাকে ব্যাকলিংক বলা হয়। তো গেস্ট ব্লগিং ইজ এ কমন অফ পেজ এসইও টেকনিক ইউজড ফর বিল্ডিং ব্যাকলিংকস। আচ্ছা, গেস্ট ব্লগিং এটা অফসাইটের মধ্যে পড়ে। হেরো, কম্পিটিটর রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস, ইন্টারনেট অ্যাড, প্রেস ডিস্ট্রিবিউটর, ব্র্যান্ড সিগন্যাল, এগুলো হচ্ছে অফ পেজ এসইও বা অফ সাইট এসইও মানে কাজ। এরপর 3 নম্বরে হচ্ছে টেকনিক্যাল এসইও। তো টেকনিক্যাল নাম শুনেই তো বোঝা যাচ্ছে যে টেকনিক্যাল বিষয়গুলো যেই এসইও দ্বারা করা হয় সেটাকে টেকনিক্যাল এসইও বলে। তো এখানে কি বলছে, যে টেকনিক্যাল এসইও ইনভলভস মেকিং ওয়েবসাইট optimization that helps search engines crawl and index website more easily, thereby improving its search engine ranking. আচ্ছা, তো এটা ওয়েবসাইট অপটিমাইজেশনের জন্য, ওই যে বললাম না যে বোট এসে ক্রল করে, শুরুতেই তো বলে নিলাম যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো ওই বোটটা যেন খুব ভালো মতো ক্রল করতে পারে, ইন্ডেক্স করতে পারে, বা ওয়েবসাইট মানে ইজিলি হচ্ছে এই কাজটা করতে পারে। তো এটা মেক শিওর এটা হচ্ছে টেকনিক্যাল এসইও দিয়ে এটা মেক শিওর করা হয়, বা টেকনিক্যাল এসইওর মাধ্যমে এই কাজটা করা হয়। ঠিক আছে? তো thereby improving its search engine rankings. This includes tasks such as optimizing site load time. এই যে দেখেন কি কি কাজ করা হয়, site load time, ensuring the robot text files are properly configured, and setting up redirects correctly. The goal of technical SEO is to make a website more accessible and user friendly for both search engine and website visitors. টেকনিক্যাল এর গোলটা কি? আপনার ওয়েবসাইটটাকে মোর অ্যাক্সেসিবল করা আর ইউজার ফ্রেন্ডলি করা, দুজনের জন্যই, সার্চ ইঞ্জিনের জন্য পাশাপাশি হচ্ছে ওয়েবসাইট ভিজিটরদের জন্য। তো আমরা দেখি যে টেকনিক্যাল অ্যাসিওর কাজগুলো কি কি। শুরুতে হচ্ছে সাইট লোড টাইম। আচ্ছা, তো ধরুন আপনি একটা ইনফরমেশন হচ্ছে আপনার জানতে হবে, বা একটা ইনফরমেশন আপনি জানতে চাইছেন। তো আমরা কি করি, গুগলে গিয়ে সার্চ করি না? তো গুগলে সার্চ করার পর গুগল তো আমাদের কিছু রেজাল্ট দেখায়, বা কিছু ওয়েবসাইট আমাদের সামনে নিয়ে আসে। তো সেখান থেকে আপনি একটা ওয়েবসাইটে হচ্ছে ক্লিক করলেন, ইনফরমেশনটা জানার জন্য আপনি ওয়েবসাইটটাতে ক্লিক করলেন, লিঙ্কটাতে ক্লিক করলেন। ক্লিক করার পর সেই ওয়েবসাইটটা হচ্ছে
লোড নিতে লোড হতে টাইম নিচ্ছে, লোডিং দেখাচ্ছে, বা হচ্ছে চট করে লোড হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কি করি? সেক্ষেত্রে মানে অ্যাজ এ ইউজার পয়েন্ট অফ ভিউতে হচ্ছে আপনি যদি একটু থিঙ্ক করেন, তো আমরা কি করি, ওই ওয়েবসাইটটাকে বাদ দিয়ে দিই। বাদ দিয়ে আমরা অন্য আরেকটা ওয়েবসাইটে যাই। তো এটাই হচ্ছে বিষয়টা, যে আজকাল মানুষের এত ধৈর্য নাই যে কখন ওয়েবসাইট লোড হবে তারপর হচ্ছে সে ওখান থেকে ইনফরমেশন জানবে। তার ইনফরমেশন জানার দরকার এবং এক্ষুনি জানার দরকার। তো এই যে একটা সাইটের লোডিং টাইমটা কন্ট্রোল করা বা রিডিউস করা, এই কাজটা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিওর কাজ। ঠিক আছে। এরপর হচ্ছে মোবাইল ফ্রেন্ডলিনেস। সবাই মোবাইল ইউজার, যাদের ল্যাপটপ পিসি আছে এরাও মোবাইল ইউজার, তাই না? তো আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা যেন অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হয়, মানে মোবাইল থেকে খুব সহজে হচ্ছে এটাকে হচ্ছে আপনি নেভিগেট করতে পারেন, বা হচ্ছে ঠিকঠাক মতো এটার ইন্টারফেসটা যেন মোবাইলেও দেখা যায়। তো এভাবে মোবাইল ফ্রেন্ডলি করে হচ্ছে আপনার ওয়েবসাইটটা তৈরি করতে হবে। এরপর হচ্ছে এরর আইডেন্টিফিকেশন। ধরেন ক্রল করার সময় যদি কোনো এরর দেখা দেয়, তো সেটাকে আইডেন্টিফাই করা, সেটাকে ফিক্স করা, এই কাজটা টেকনিক্যাল এসইও দিয়ে করা হয়। এরপর আছে কিওয়ার্ড ক্যানিবালাইজেশন অডিট, ডুপ্লিকেট কন্টেন্ট অডিট, সাইট স্ট্রাকচার। আচ্ছা, কোনো কন্টেন্ট ডুপ্লিকেট হয়ে গেল কিনা, এগুলো হচ্ছে টেকনিক্যাল এসইওর মাধ্যমে আম, করা হয়ে থাকে। আচ্ছা, এরপর এখানে 5 নাম্বার আপনারা দেখছেন, কিন্তু এটা 4 নাম্বার হবে। আমি যে চারটা শেখাচ্ছি আপনাদেরকে, 4 নাম্বারে হচ্ছে লোকাল এসইও। তো লোকাল এসইওটা হচ্ছে যাদের লোকাল বিজনেস বা কোনো একটা নির্দিষ্ট সিটি বা লোকালিটিকে টার্গেট করে হচ্ছে বিজনেস, তারা তাদের ওয়েবসাইটে হচ্ছে লোকাল এসইও করবে। তো আমি উদাহরণস্বরূপ যদি বলি, আহ, ধরুন আহ, এখন তো হচ্ছে ওই যে হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা খুব পপুলার, তাই না? বিশেষ করে বড় বড় শহরগুলোতে হোমমেড ফুড ডেলিভারি বিজনেসটা অনেক বেশি পপুলার। তো হোমমেড ফুড টা তো পচনশীল একটা প্রোডাক্ট, তাই না? দূর দূরান্তে হচ্ছে সেটাকে ডেলিভার করা যায় না। তো তখন ওই বিজনেসম্যানরা কি করে, নির্দিষ্ট একটা শহরকে বা একটা লোকালিটিকে টার্গেট করে তাদের বিজনেসটা করে। তো এরকমই ধরেন একজন বিজনেসম্যান যার বিজনেস হচ্ছে যে সে শুধুমাত্র হচ্ছে আহ, ধানমন্ডি, গুলশান বা মিরপুরে বা উত্তরায় হচ্ছে সে সার্ভ করতে পারে বা ডেলিভারি করতে পারে। তো সে কি করবে, তার যে ইয়েটা আছে, বিজনেসের যে ওয়েবসাইটটা থাকবে সেটাকে সে লোকাল এসইও করবে। লোকাল, যে ওই লোকেশনের যেসব মানুষ আছে বা তার কাস্টমার আছে তাদেরকে টার্গেট করে। তো এটাকে লোকাল এসইও বলা হয়। So, local SEO strategy for local businesses is one of the most important types of SEO, as it helps the business become more visible in local search results on Google. Local SEO helps businesses reach the local audience by analyzing their behavior through trillions of searches. If you use local SEO practices, then your local business has the opportunity to rank higher on the in the search results and the local map pack at the same time. This in turn helps grow your business and increase traffic to your website. তো আমি যেই কথাগুলো এতক্ষণ আপনাদের বললাম সেটাই এখানে বলছে যে লোকাল এসইওটা কি, একটা লোকেশন স্পেসিফিক। ঠিক আছে। তো আপনাদের যদি এরকম প্রশ্ন আসে, এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, তো সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও। ঠিক আছে, এই 4 প্রকার আপনারা লিখবেন। আচ্ছা, আমার কথাগুলো বুঝতে পারছেন কিনা? আমি তো এক নাগাড়ে অনেকক্ষণ বক বক করছি। আমি যা যা কিছু পড়াচ্ছি বোঝা যাচ্ছে কিনা? কঠিন লাগছে?
কঠিন তো না, এত সহজ করে বোঝাচ্ছি। কঠিন না, ভালো মতো বুঝে নেন বা ভিডিওটা দেখে নিলে আশা করি সহজ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা এরপরের টাইপসে যাই। তো আপনাদের যদি এক্সামে এরকম কোয়েশ্চেন আসে যে ইথিক্যালি বা বাই ইথিক্স অ্যাসিও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, তো সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন। আমি আবারও বলছি, ইথিক্যালি বা বাই ইথিক্স অ্যাসিও টাইপস বা ক্লাসিফিকেশন যদি জানতে চায় সেক্ষেত্রে 4 টাইপস লিখবেন আপনারা। শুরুতে হচ্ছে হোয়াইট হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইও মনোযোগী ছিলেন না, যাদের মাথার উপর দিয়ে চলে গেছে এরা মনোযোগী ছিলেন না। আমি ক্লাসে একা একা বকবক করছি আর আপনি বসে বসে হচ্ছে অন্য কিছু করছেন। মনোযোগী হলে আহ বুঝে ফেলতেন। আপনি ক্লাস অন করে রেখেছেন ঠিকই, কিন্তু আপনার মন এখানে নাই। আচ্ছা, 100%। আমরাও তো ছিলাম আপনাদের মতো, স্টুডেন্ট ছিলাম তো আমরা জানি। আচ্ছা, তো শুরুতে হচ্ছে ইট হোয়াইট হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইওটা হচ্ছে গুগল রিকমান্ডেড একটা অ্যাপ্রোচ। একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য গুগল যা কিছু রিকমান্ড করে বা যেসব গাইডলাইন আছে গুগলের, সেগুলো ফলো করে যেই এসইওটা করা হয় সেটাকে হোয়াইট হ্যাট এসইও বলে। তো হোয়াইট হ্যাট এসইও করলে আপনার হয়তো ওয়েবসাইটটা র্যাঙ্ক হতে সময় লাগবে, কিন্তু এটা র্যাঙ্কিংটা অনেক দিন পর্যন্ত হচ্ছে লাস্টিং করবে এবং হচ্ছে এটা লং টার্ম চলতেই থাকবে। ঠিক আছে? তো ইথিক্যালি বা বাই ইথিক্স হচ্ছে এটা সবচাইতে ভালো এসইও টেকনিক আপনার ওয়েবসাইটকে র্যাঙ্ক করানোর জন্য। আচ্ছা, তো এখানে কি লিখেছে সেটা আমরা পড়ি। When you hear someone say white hat SEO, that means the SEO practices that are in line with the terms and conditions of the major search engines including Google. White hat SEO improves your search engine ranking on the SERPs while regulating the integrity of your website with the search engine's terms of services. White hat SEO practices are the best way to create a successful website. আচ্ছা, এই যে এই কথাটা ইম্পর্টেন্ট যে হোয়াইট হ্যাট এসইওটা কি সবচাইতে ভালো ওয়ে একটা সাকসেসফুল ওয়েবসাইট তৈরি করার জন্য। ঠিক আছে? এটা গুগল যা কিছু রিকমেন্ড করে যে তুমি এই কাজগুলো করলে তোমার ওয়েবসাইটটা র্যাঙ্ক হবে, সেগুলো স্ট্রিক্টলি ফলো করা হয়। তো হোয়াইট হ্যাট এসইও কি কি, যেমন কিওয়ার্ড রিচ ডেসক্রিপটিভ মেটা ট্যাগ, প্রোভাইড কোয়ালিটি সার্ভিস অ্যান্ড কন্টেন্ট টু দ্য ওয়েবসাইট ভিজিটর্স, মেক ইউর ওয়েবসাইট ইজি টু নেভিগেট। ঠিক আছে, এই কাজগুলো করতে হয় হোয়াইট হ্যাট এসইওতে। এরপর 2 নম্বরে হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, তো ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে জাস্ট হোয়াইট হ্যাট এসইওর অপোজিট। হোয়াইট হ্যাট এসইওটা কি করে, গুগলের গাইডলাইন হচ্ছে সব একদম অক্ষরে অক্ষরে পালন করে, আর ব্ল্যাক হ্যাট হচ্ছে তার উল্টোটা। গুগল যা কিছু রিকমান্ড করে বা যেসব গাইডলাইন দিয়েছে তার কোনোটাই সে ফলো করে না। ঠিক আছে? সে হচ্ছে অনৈতিকভাবে এই ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করার চেষ্টা বা প্র্যাকটিস যেটাই বলেন সেটা করা হয়, এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো এটাও ঠিক না, এটাও অনৈতিক একটা কাজ। তো ব্ল্যাক হ্যাট এসইও করলে কি হয়, রাতারাতি আপনার ওয়েবসাইটটা হচ্ছে র্যাঙ্কে চলে যাবে। ওই যে বলে না যে শর্টকাট বা হচ্ছে অনৈতিক কাজগুলো করলে হচ্ছে খুব দ্রুত সাকসেসফুল হওয়া যায়, কিন্তু আবার কি হয় খুব দ্রুতই হচ্ছে তাদের পতন হয়ে যায়, তাই না? তো এখানেও সেম, আপনি অনৈতিক কাজ করবেন তো খুব দ্রুত হচ্ছে সাকসেসফুল হবেন, আবার খুব দ্রুতই কি হবে আপনার আহ, পতন হবে। তো যখন গুগল বুঝতে পারবে যে আপনি হচ্ছে
তার যে গাইডলাইন গুলো আছে সেগুলো ফলো করেন নাই, তো সেক্ষেত্রে সে কি করবে, গুগল সার্ভার থেকে আপনার ওয়েবসাইটটা ডিলিট করে দিবে। আমার একটু পর পর নাক বন্ধ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা লেগেছে। তো এখানে কি লিখেছে সেটা আমরা পড়ি, যে ব্ল্যাক হ্যাট এসইও এক্সপ্লয়েটস উইকনেসেস ইন গুগল সার্চ অ্যালগোরিদম টু র্যাঙ্ক হায়ার ইন ইটস সার্চ রেজাল্টস, স্প্যামি or paid link building strategies, keyword stuffing, clocking, etc. are used to get ahead in search engine results. These practices give instant results, but they can impact your website negativity if detected by Google. Hence, it is advised to avoid black hat SEO. ব্ল্যাক হ্যাট এসইও করা যাবে না যদি হচ্ছে র্যাঙ্ক ধরে রাখতে চান। তো সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই হোয়াইট হ্যাট এসইও করতে হবে। এরপর 3 নম্বরে আসবে হচ্ছে গ্রে হ্যাট এসইও। তো গ্রে হ্যাটটা হচ্ছে হোয়াইট হ্যাট এসইও আর ব্ল্যাক হ্যাট এসইও দুটোর সংমিশ্রণ। মানে এখানে নৈতিকতার কিছু বিষয় থাকে, পাশাপাশি অনৈতিক বিষয়গুলো হচ্ছে মিক্স করে দেওয়া হয়। তো এটাও হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস। আপনি আহ, অনৈতিক মানে নৈতিকতার সাথে কিছু অনৈতিকতার সাথে কিছু নৈতিকতা মিলিয়ে দিলে যে পুরো বিষয়টা নৈতিক হয়ে যাবে তা তো না, তাই না? তো এই কাজটাও করা যাবে না। তবে এখানে বিষয় হচ্ছে যে আপনি যদি গ্রে হেড এসইও করেন, তো সেক্ষেত্রে আম, আপনার ওয়েবসাইটটা হয়তো বা গুগল পুরোপুরি ডিলিট করবে না। তো কিন্তু সে কি করবে, মানে আপনার এই বিজনেসটার উপর বা একটা আপনার ওয়েবসাইটটার উপরে সে একটা ব্যাড ইমেজ পেইন্ট করে দিবে, যাতে করে আপনি এখানে আর কোনোদিন আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করা, সরি, তো আপনি হচ্ছে এই ওয়েবসাইটটাকে আর র্যাঙ্ক করাতে পারবেন না, সে একটা ব্যাড ইমেজ হচ্ছে পেইন্ট করে দিবে। এরপর 4 নম্বরে হচ্ছে এখানে নেগেটিভ এসইও দেখাচ্ছে, তো আপনারা এখানে হ্যাট শব্দটা জুড়ে দিবেন। অ্যান্সারে যখন লিখবেন এখানে নেগেটিভ হ্যাট লিখবেন। ঠিক আছে, নেগেটিভ হ্যাট এসইও এভাবে লিখবেন। তো নেগেটিভ হ্যাট এসইওটাও হচ্ছে একটা ব্যাড প্র্যাকটিস, এটা ওয়ান কাইন্ড অফ ব্ল্যাক হ্যাট এসইও। তো এই কাজটাও করা যাবে না। এটা হচ্ছে অনেকটা, আচ্ছা আমরা একটু পড়ি। আচ্ছা, এটাতে কি করা হয় যে আপনার যারা কম্পিটিটর আছে, ধরেন সিমিলার ওয়েবসাইট বা সিমিলার বিজনেস আছে না, তো এরাই তো আমাদের কম্পিটিটর। এই কম্পিটিটরদের সার্চ র্যাঙ্কিংটা হচ্ছে কমানোর জন্য বা তাদের ওয়েবসাইটে ব্যাড রিভিউ দেওয়া হয়, বিভিন্ন ফোরামে গিয়ে হচ্ছে তাদের সম্পর্কে নেগেটিভিটি হচ্ছে স্প্রেড করা হয়, তারপর নেগেটিভ ফিডব্যাক দেওয়া, রিভিউ দেওয়া, এই কাজগুলো করা হয় টাকার বিনিময়ে। আহ, বা নিজে থেকেও করে অনেকে। তো এটাকে নেগেটিভ হ্যাট অ্যাসিও বলে, মানে নিজে আহ, নিজের সফল হওয়ার জন্য অন্য যারা আছে, কম্পিটিটর যারা আছে তাদেরকে ইয়ে করে দেওয়া, ডাউন করে দেওয়া, বা তাদের সম্পর্কে একটা নেগেটিভিটি হচ্ছে স্প্রেড করা। তো এটাও তো অবশ্যই ব্যাড প্র্যাকটিস। তো এটা আহ, করা যাবে না। তো এটা দেখেন, এই যে এ পার্সন কট ডুইং ব্যাড এসইও ক্যান লিড এ ভ্যারাইটি অফ লিগাল ইস্যুস। যদি ধরা পড়ে যান যে আপনি এই কাজটা করছেন, তাহলে কিন্তু লিগালি আপনার বিরুদ্ধে হচ্ছে অ্যাকশন নিতে পারবে। এটা লতে আছে, আইনে আছে। আচ্ছা, তো আপনাদের যদি কোয়েশ্চেনটা এমন হয় যে ইথিক্যালি বা বাই ইথিক্স এসইও টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চায়, তো সেক্ষেত্রে আপনারা 4 টাইপস লিখবেন: অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, লোকাল। সরি, আমি ভুল বলেছি। যদি নর্মালি হচ্ছে টাইপস বা ক্লাসিফিকেশন জানতে চান, তা সেক্ষেত্রে অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও আর হচ্ছে লোকাল এসইও। আর যদি ইথিক্যালি বা বাই ইথিক্স জানতে চায়, তো সেক্ষেত্রে হবে হচ্ছে আপনার হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও আর হচ্ছে নেগেটিভ হ্যাট এসইও। ঠিক আছে, এই 4 প্রকার 4 প্রকার 8 প্রকার শিখলেই আমাদের আপাতত চলছে। এছাড়া আপনারা যদি আরো জানতে চান, তো গুগলে গিয়ে সার্চ করলেই হবে যে টাইপস অফ এসইও, এটা লিখে সার্চ করলে হচ্ছে অনেক ওয়েবসাইট পাবেন, এখান থেকে আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা, তো
এসইওর ডিজিটাল মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এসইও। তো এসইও ইটসেলফ হচ্ছে একটা বিশাল পার্ট। তো যদি আপনি এসইও তে ক্যারিয়ার করতে চান বা এসইও এক্সপার্ট হতে চান, তো সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 2 বছরের মতো টাইম নিয়ে নামতে হবে। 6 মাস লেগে যাবে আপনার এসইও শিখতে শিখতে। এরপর 6 মাস টাইম লাগবে হচ্ছে আপনার নিজের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে। এরপর মানে নিজের তো আগে ওয়েবসাইট তৈরি করতে হবে, নিজেরটা আগে র্যাঙ্ক করাতে হবে। নয়তো তো ক্লায়েন্ট আপনাকে কি দেখে কাজ দিবে? আপনি তাকে দেখাতে হবে যে দেখো আমার ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজের ফার্স্টে আছে বা প্রথম টপ 3-তে আছে। এটা তো আপনাকে আগে দেখাতে হবে, তারপর না আপনাকে ট্রাস্ট করবে, আপনাকে কাজ দিবে। তার নিজের ওয়েবসাইটও আপনার র্যাঙ্ক করাতে করাতে 6-7 মাস বা 1 বছরও লেগে যেতে পারে, আনসার্টেন এটা। এরপর ক্লায়েন্ট পেয়ে কাজ করতে করতে মোটামুটি 2 থেকে 2.5 বছর। তবে ভালো মতো শিখতে পারলে বা হচ্ছে আহ, কাজটা নিয়ে সিরিয়াস থাকলে দেন এটা এখানে অনেক সম্ভাবনা আছে। এসইওর যে সার্ভিসগুলো আছে সেগুলো আহ, মানে খুব বেশি প্রাইসে হচ্ছে সেল হয়ে থাকে। আর আপনি যদি একটা বা দুটো ক্লায়েন্ট হচ্ছে জোগাড় করে নিতে পারেন বা তাদের ওয়েবসাইটে হচ্ছে কাজ করতে পারেন এবং ভালো রেজাল্ট হচ্ছে দেখাতে পারেন, তো সেক্ষেত্রে আপনাকে হায়ার করতে তারা বাধ্য। কারণ ওয়েবসাইট তো রাতারাতি র্যাঙ্ক হয় না, এটা হচ্ছে একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, লং টার্ম প্রসেসের মধ্যে দিয়ে যায়। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে মাসের পর মাস সে হায়ার করতে বাধ্য, এমনকি বছরের পর বছর, যদি আপনি ভালো রেজাল্ট তাকে দিতে পারেন। তো ফাইবার আপওয়ার্কে তো এসইওর অনেক চাহিদা আছে। পাশাপাশি আহ, আরেকটা মার্কেট প্লেস আছে যেটা কিনা শুধুমাত্র এসইও নিয়ে কাজ করে। এই মার্কেট প্লেসের নাম হচ্ছে এসইও ক্লার্ক। এখানে শুধুমাত্র এসইওর সার্ভিসগুলো হচ্ছে সেল হয়, মানে কেনা বেচা হয়। তো একটা মার্কেটে যেরকম থাকে যে গিগ থাকে, সেলারের হচ্ছে একটা বাজেট থাকে, তারপর তার রেটিং থাকে, এখানেও সেম। আবার দেখেন এখানে আমরা ফিল্টার করে নিতে পারি, যেমন লিঙ্ক বিল্ডিং, আর্ট এন্ড ডিজাইন, কন্টেন্ট রাইটিং, অনসাইট এসইও। মানে শুধুমাত্র আপনি যদি মনে করেন যে আমি শুধুমাত্র কন্টেন্ট রাইটিং করব, এসইও কন্টেন্ট রাইটিং করব, তো সেটাও করা সম্ভব, শুধুমাত্র সেটা নিয়েও আপনি কাজ করতে পারেন। বা আপনি যদি মনে করেন যে না আমি শুধু প্রোগ্রামিংটা শিখবো, সেটাও করতে পারেন। বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা লোকাল এসইও, গেস্ট পোস্ট, লিঙ্ক বিল্ডিং, ঠিক আছে, ব্যাকলিঙ্ক যেটা, এই কাজগুলো করবেন, সেটাও হচ্ছে সম্ভব। শুধুমাত্র বা কিওয়ার্ড রিসার্চটা করবেন, তো ওইটাও ভালো মতো শিখলে হচ্ছে কাজ করা যায়। তো এখানে সার্চ করে নিলে আমরা সার্ভিসগুলো দেখতে পাই। ঠিক আছে, তো সেটাও করা সম্ভব। তো এখানে কিছু টার্ম দেখেন, এই যে ডিএ, পিবিএন, এরকম শর্ট ফর্ম দেখাচ্ছে, তাই না? তো এগুলো হচ্ছে এসইওর বিভিন্ন টার্মস এর হচ্ছে অ্যাব্রিভিয়েশন। তো আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব এখন। আচ্ছা, আমি গ্রুপে পোস্ট করি, তারপর বলছি।
আচ্ছা, তো এখানে দেখেন, আমি একটা পোস্ট করেছি যে ফাইন্ড আউট দ্য ইলাবোরেশন অফ দ্য ফলোইং টার্মস। তো এখানে কিছু অ্যাব্রিভিয়েশন দেখতে পাচ্ছেন আপনারা, তাই না? তো এটার ইলাবোরেশনটা কি হবে সেটা সবাই হচ্ছে খুঁজে বের করবেন। খুঁজে বের করে আমার এই পোস্টের কমেন্টে এসে আপনারা হচ্ছে কমেন্ট করবেন। পোস্ট করার দরকার নাই, আলাদাভাবে পোস্ট করবেন না, এগুলোর মিনিং গুলো বা ইলাবোরেশনটা খুঁজে নিয়ে হচ্ছে আপনারা এখানে কমেন্টে এটার অ্যান্সার গুলো লিখবেন। ঠিক আছে? তো টিএ ডিএ পিএ এগুলোর তো বিভিন্ন রকমের মিনিং আছে, তাই না? তো আমরা এই টার্মগুলো খুঁজছি কিসের জন্য? ডিজিটাল মার্কেটিং এর জন্য বা এসইও। এসইও তে এই টার্মগুলোর মিনিং গুলো কি সেটা আমরা সার্চ করব। ঠিক আছে? এসইও তে এটার মিনিংটা কি, বা ডিজিটাল মার্কেটিং এ এই টার্মস এর মিনিংটা কি, এভাবে সার্চ করে করে সবাই বের করবেন। বের করে এখানে কমেন্টে হচ্ছে আপনাদের আহ ইয়েটা দিবেন, হোমওয়ার্কটা দিবেন। ঠিক আছে? তো আজকে তো হচ্ছে কি বার? সোমবার, মঙ্গল, বুধবার। বুধবার রাত পর্যন্ত টাইম, সবাই হচ্ছে এটা ফিল আপ করে দেন হচ্ছে কমেন্টে যার যার হোমওয়ার্কটা দিবেন। আমি বুধবার দিন রাতে হচ্ছে আহ, দিয়ে দিব যে এটার অ্যাকচুয়াল মিনিংটা কি। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা, বুঝতে পারলে তো খুবই ভালো, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, আপনারা আমার পেজগুলোতে লাইক কমেন্ট করেন না কেন? হ্যাঁ, ভিউ করেন, একটু লাইক কমেন্ট করেন। আপনাদের নিয়ে, আপনাদের সাথে তো আমার জায়গা জমি নিয়ে কোনো বিরোধিতা নাই। লাইক কমেন্ট করতে তো পয়সাও লাগে না। আমার উইকলি চ্যালেঞ্জগুলো ফুলফিল হয় না ইন্টারেকশনের অভাবে, এনগেজমেন্টের অভাবে। তো আমার এত স্টুডেন্ট থাকতে যদি আমার এটা নিয়ে চিন্তা করতে হয়, তো এটা তো আমার জন্য দুঃখজনক। আমার 100 স্টুডেন্ট যদি 100টা লাইক দেয় তাই তো শেষ। 100টা কমেন্ট 100টা লাইক দিলে তো আমার পেজ একদম আকাশে উঠবে। কমেন্ট করেন না, কমেন্ট পাই না একজনেরও। আচ্ছা, ক্লাস রেলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে হ্যান্ড রেইজ করেন। সানোয়ার হোসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ ম্যাম, ওই যে বিজনেস ফেসবুক ওভারভিউ যে আছে ওখানে আপনার আমি প্ল্যাটফর্ম করলাম, কিন্তু আপনার ওই যে পেজের ওই জায়গায় যে এনআইডি দিয়ে ভেরিফিকেশন করতে হইব, ওইটা তো আর বুঝি কোনো নাই, অপশন নাই। প্রশ্ন বুঝি নাই, কোথায় কি করতে হবে? আপনার ফেসবুক ওই যে বিজনেস ওভারভিউ আছে না, ওই জায়গায় যে আপনার মেটা বিজনেস সুইটের কথা বলছেন? মেটা বিজনেস সুইচের কথা, ওখানে যে আপনার পোর্টফোলিও খুলছি, বিজনেস পোর্টফোলিও খুলছি, কিন্তু আপনার যে পেজের ওই জায়গায় এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করতে হয় না। যদি রেস্ট্রিক্টেড হয় সেক্ষেত্রে এনআইডি ভেরিফিকেশন করতে হবে। ও, এমনি চাই না, এমনি পেজের ওখানে চাপ দিছি, এটা তো চাই না আর কি। তো অস্থির হয়ে গেছেন কেন? আগে ভেরিফিকেশন চাক আপনার কাছ থেকে, তখন করে নেবেন। না না, আবার ওই যে আপনার ক্লাসে দেখলাম তো, মানে এটা করে নিতে হবে এই কারণে করলাম, তো কোনো অপশন নাই দেখি যে ভেরিফিকেশন করার। ক্লাস ভালো আর মতো শুনবেন।
ক্লাসে আমি পরিষ্কারভাবে বলেছি, যখন রেস্ট্রিক্টেড হয়ে যাবে তখন ভেরিফিকেশন করতে হবে। ওকে ম্যাম। ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা। রেডমি। আসসালাম ম্যাম। ওয়ালাইকুম সালাম। নাম দিয়ে ঢুকেন না কেন ক্লাসে? ম্যাম আমার ভুলে গেছে, জিমেলটা লগ আউট হয়ে গেছে তো ওই জন্য। বলেন, প্রশ্ন বলেন। ম্যাম ক্লাস নিয়ে প্রশ্ন, আমাদের পরীক্ষাটা এক্সামটা কেমনে নেওয়া হবে এই কোর্স শেষে? অনলাইনে এখন দিতে হবে। অনলাইনে? মানে কত মার্ক বা কত এটা যদি একটু বলতেন। সব বলেছি ক্লাসে। প্রথমে ঢুকতে পারি, নেট প্রবলেম ছিল তো ওই জন্য ভিডিও বলতে দেখে পারি। নিবেন। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। ফারজানা আক্তার। আচ্ছা। হায়াতুল্লাহ ভাই, আপনাদের গ্রুপটা ভিজিট করেন, গ্রুপের কাভার ফটোতে অফিসের নাম্বার দেয়া আছে। ভালো মতো গ্রুপটা ভিজিট করেন, গ্রুপের কাভার ফটো দেখেন। ফারজানা বলেন। জি ম্যাম। আমরা যে পরীক্ষা দিব ম্যাম, অনেকে তো যেমন আমার কথাই বলি, ইংলিশে একটু দুর্বল। ইংলিশ তো অতটা বুঝিও না, বা ওভাবে সাজায় লিখতেও পারি না, তাই এক্ষেত্রে কি করা আমাদের? কিছুই করার নাই, ভালো মতো দিতে হবে এটাই। প্রশ্ন যদি ইংলিশে হয় তাহলে তো এখানে কিছুই আপু, লিখতে মানে পারবো না। আপনাদের শর্ট কোয়েশ্চেন যেগুলো থাকবে সেগুলোতে অনেক বড় করে লেখার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, ওখানে শর্ট কোয়েশ্চেন হবে, শর্ট অ্যান্সার হবে, টু দা পয়েন্টে জাস্ট খালি অ্যান্সারটা লিখে দিবেন। এটা খুব ইজি হবে, এটা নিয়ে বুঝছি। আসলে ওরিড হওয়ার কিছু নাই। এক্সামটা দেন, দিলেই বুঝতে পারবেন। না, বাংলা হইলে সহজ হইতো আর কি ম্যাডাম। না, ফ্রিল্যান্সারদের তো ইংলিশ জানতে হবে, তো শেখা তো শুরু করতে হবে। সেটাই আর কি। হ্যাঁ, সঞ্জিদা আপু, সাপোর্ট দেওয়া হবে, কিন্তু রোল নাম্বার জানি না, এটা সেটা এগুলো এগুলো লিখলে আমি আনসার করব না। আচ্ছা। অপো। অপো। হ্যাঁ জি ম্যাম, নমস্কার। জি বলুন। ম্যাম, এই যে আমি কিছুদিন আগে আবার ইয়েতে লিখছিলাম, ওই যে ভেরিফাই ব্যাপারটা ম্যাডাম, ওইটা হচ্ছে না এখন কিসের ল্যাপটপ। ভেরিফাই? এই যে লিঙ্কডিন এর ভেরিফাইটা ম্যাডাম, ল্যাপটপও হচ্ছে না। এখন এটা কিভাবে করবো ম্যাম? কি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট সেট আপের পরে রেস্ট্রিক্টেড হয়েছে? হ্যাঁ ম্যাম। এখন মোবাইলের ঠিকই খুলছি, কিন্তু লাল চিহ্নটা আসে, ভেরিফাই নিতে চাইতেছে না। আর ল্যাপটপে খুলতে গেছি, ল্যাপটপে স্কাই তারপর আপডেট এগুলি চাচ্ছে। এখন এটা কিভাবে করবো ম্যাম? আপনার ভেরিফিকেশনটা কিসের চাইছে? ফোন নাম্বার ভেরিফিকেশন, নাকি ইমেল হ্যাঁ। ভেরিফিকেশন, নাকি এনআইডি ভেরিফিকেশন? না না না, ইমেল ভেরিফিকেশন চাইতেছে ম্যাম। আমার ইমেলটা আসছে, কিন্তু আমি ইয়েতে সেট আপ করতে পারতেছি না, এই লিঙ্কডিন এ সেট আপ করতে পারতেছি না। কোডটা টাইপ করতে পারছেন না? হ্যাঁ, কোডটা টাইপ করতে পারছি না। আচ্ছা, তো যেই ব্রাউজার থেকে এই কাজটা করছেন, ব্রাউজারের ক্যাশে হিস্ট্রি গুলো ভালো মতো একটু ক্লিন করে নেন। ব্রাউজিং হিস্ট্রিটা ভালো মতো ক্লিন করে নেন, তাহলেই হবে। আচ্ছা ম্যাম, এটার জন্য আমি ল্যাপটপে চাইছিলাম করতে। ল্যাপটপে আমরা ওই যে স্কাই বা অথবা ওই যে একটা ঘর আসে না, মোটর সাইকেল বা বাস, এগুলি স্কিপ করতে হয়, স্কিপ পাজল। করার পর হ্যাঁ, বা পাজল গুলি অনেকক্ষণ স্কিপ করার পরও আবার রিটার্ন চলে যায়, আবার নতুন করে আসে ম্যাম। ঠিক আছে, মানে মেইল এটা ভেরিফাই করেন আগে। আচ্ছা ম্যাম, এটাই মানে সবগুলি পয়েন্ট করা শেষ, এটাই বাকি রয়েছিল কি ম্যাম? আচ্ছা, এখন রিসেন্ট কোড করতে হবে। ঠিক আছে, অনেক জি টাইম হয়ে ম্যাম। গেছে তো এই কারণে। আচ্ছা ম্যাম। ম্যাম ঠিক আছে ম্যাম। নমস্কার ম্যাম। ঝুমা। হ্যালো, ওয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি আমার এক্সাম চলতেছে তো, এই জন্য অনেকগুলা ক্লাস আমি মিস দিছি। তো আমি কি ভিডিও দেখে ওই এক্সামের প্রিপারেশন, সবগুলো ভিডিও দেখতে হবে এক্সামের জি। প্রিপারেশনের জন্য? আর এইটাতে কি যদি কোনো কথা বোঝা যায় না।
আচ্ছা, মিড টার্ম এক্সামটা আমি আবারও বলছি, একটা সেলফ ইভালুয়েশন। নিজেকে নিজে মূল্যায়ন করবেন, আপনি ছাড়া আপনার অ্যান্সার শিট আর কেউ দেখবে না। নিজে কতটুকু শিখেছেন সেটা নিজেকে মূল্যায়ন করবেন, আর পাশাপাশি ক্লাসগুলো রিভিশন করবেন। এটাই হচ্ছে এটার উদ্দেশ্য। আক্তারুজ্জামান। আক্তারুজ্জামান, শুনতে পাচ্ছি না আপনাকে। কথা শুনতে পাচ্ছি না। শুনি না ভাই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? ফারজানা আক্তার। আচ্ছা সঞ্জিতা আপু, আমি আমাকে মানে আমার সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করার কোনো নাম্বার বা হচ্ছে মেসেঞ্জারেও ইভেন কেউ আমাকে মেসেজ করলে আমি সেটা সিন করি না। তো আপনাদের জন্য গ্রুপটা দেওয়া আছে, আপনারা গ্রুপে হচ্ছে কমেন্ট করেন বা পোস্ট করেন, আপনাদের প্রবলেমগুলো জানান। আমি আসলে স্টুডেন্টদেরকে আমার পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করার কোনো নাম্বার বা কিছু ইনফরমেশন দেওয়া হয় না, দেই না আমি। আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম ম্যাম। আমার ওয়ালাইকুম প্রথম আসসালাম। প্রশ্নটা প্রথম আচ্ছা, প্রশ্নটা তো হচ্ছে এখানে আরেকটু 1 মিনিট হোল্ড করেন আনোয়ার ভাই। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে সঞ্জিদা, যেটা হচ্ছে যে সবাইকে দেই না। ঠিক আছে। তো কিছু কিছু স্টুডেন্ট থাকে কোন কোন ব্যাচের, যে মানে যাদের সাথে হচ্ছে পার্সোনালিও কন্ট্যাক্ট করা যায় বা তাদেরকে আমার কন্ট্যাক্টে বা নেটওয়ার্কে আনা যায়। হ্যাঁ, তো ওইরকমও আছে, অনেক স্টুডেন্ট আছে। আরো কিছুদিন ক্লাস করেন সবাই, তারপর। হ্যাঁ আনোয়ার ভাই বলেন। ম্যাম, প্রথম প্রশ্ন হচ্ছে আজকে তো এর উপরে আপনি যে ইয়াটা বুঝাইছেন সব নোটগুলা। এখন এই যে বলে যে এসইও করা, আমরা এসইওটা এখন প্র্যাকটিক্যালি কিভাবে করবো ম্যাডাম? প্র্যাকটিক্যালি কিভাবে করবেন? অন পেজ এসইও বুঝতে পেরেছেন? লিঙ্কডইনে যে আর্টিকেল রাইট করেছে সেটা বুঝতে জি জি পেরেছেন জি কিনা? জি, পিন্টারেস্ট বুঝেছেন? পিন্টারেস্ট হ্যাঁ বুঝছি। ওইটা ব্যাকলিঙ্ক। আর আমরা যেটা লিঙ্কডইনে করেছি সেটা হচ্ছে অন অন পেজ পেজ, এসইও। জি জি হ্যাঁ, জি, এত বুঝছি হ্যাঁ। এখন এই যে এরকম ওয়েবসাইট যে টুকটাক আছে, সবই কিছুই শেখানো হবে। এসইওর বিশাল পার্ট তো আপনাদের এই শর্ট কোর্সে পুরাটা তো শেখানো সম্ভব না। যতটুকু আমাদের দরকার ততটুকু আমরা শিখবো। আচ্ছা। আর আরেকটা প্রশ্ন ম্যাডাম, ওই যে গুগল বা ইউটিউব এসইও ওইগুলা শেখানো হবে না ম্যাডাম? ইউটিউব দেখানো হবে, গুগল অ্যাডস দেখানো হবে। আচ্ছা আচ্ছা। গুগলে তো এসইও হয় না, গুগল আবার এসইও করবো হ্যাঁ, কিভাবে? না না হ্যাঁ গুগল আছে। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে, আজকে এতটুকু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করলাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট বুধবার আপনাদের পরীক্ষার প্রিপারেশনের জন্য ক্লাস বন্ধ থাকবে। শনিবার দিন পরীক্ষা হবে, তারপর ইনশাল্লাহ আবার সোমবার থেকে আমরা আমাদের রেগুলার ক্লাস শুরু করব। তো সবাই ভালো থাকেন, আর পাশ ফেল যাই আসুক সবাই চেষ্টা করবেন পরীক্ষাটায় অংশগ্রহণ করতে, কারণ খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে আশা করা যায়। আর যারা অনলাইনে এক্সাম দেন নাই তাদের জন্য তো বিশাল কিছু। আচ্ছা, তো শুভরাত্রি। আসসালামু আলাইকুম।